আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার দিকে এই মুহূর্তে নজর দিলে মনে হবে আজকালের মধ্যেই বুঝি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে। 24 জুলাই অভ্যুত্থানের সময় যে তীব্র ভারত বিরোধিতা দেখেছিলাম, সেই বিরোধিতা একটু কমে আসছিল, কিন্তু হঠাৎই আবার তীব্র গতিতে বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে যুদ্ধের হুঙ্কার, হাম কিসি সে কম নেই, ভারতীয় প্রভুত্ববাদ নিপাত যাক। যুদ্ধের হুঙ্কার ভারতের সোশ্যাল মিডিয়াতেও যে নেই তা নয়। এখানে হুঙ্কার, ওদের একটু শিক্ষা দাও, দরকারে 3 টুকরো করে দাও বাংলাদেশ। ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুদ্ধ কখনো যুদ্ধ নয়, ওটা ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। তবে সোশ্যাল মিডিয়া থেকে হদিশ পাওয়া যায় পাবলিক সেন্টিমেন্টের, আর সেই সেন্টিমেন্ট দেখে বলাই যায় পরিস্থিতি ভালো হওয়া নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি সময় আজ এসেছে যখন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। সময় বলবে কোন প্রশ্নের কি উত্তর, কিন্তু প্রশ্নগুলোই যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি শুধুই একটি সাময়িক কূটনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি আমরা এমন এক ভূ রাজনৈতিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি যার প্রভাব আগামী 20-30 বছর ধরে সমগ্র দক্ষিণ এশিয়া বহন করবে? আজকের আলোচনায় আমরা কোনো আবেগ নয়, কোনো প্রচার নয়, বরং কৌশলগত বাস্তবতার আলোকে একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। ভারত কি সত্যিই বাংলাদেশের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপের কথা ভাবতে পারে? আরও স্পষ্ট করে বলি, যুদ্ধের কথা কি ভাবছে ভারত কিংবা বাংলাদেশ? প্রথমে দেখা যাক কেন উঠছে কথা। দেখা যাক সম্পর্কের অবনতির গতি কেন এত দ্রুত। কূটনীতিতে মতপার্থক্য নতুন কিছু নয়। ভারত ও বাংলাদেশের মধ্যেও অতীতে বহুবার উত্তেজনা দেখা গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো এবার উত্তেজনা শুধু সরকার বনাম সরকার নয়, এটি ক্রমশ পরিণত হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের অবিশ্বাসে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভ, অমিত শাহ শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ গতকালই হয়েছে ঢাকায়। ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ, হাই কমিশনের ইট খুলে নেওয়ার হুমকি, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী প্রচার, গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন কিংবা গজওয়াতুল হিন্দ, এসব ঘটনাকে দিল্লি নিছক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে না। ভারতের নিরাপত্তা মহলের কাছে এগুলো একটি বৃহত্তর প্রবণতার অংশ, আর সেই প্রবণতা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারত বিরোধিতার ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিকীকরণ। ক্রমশই বাড়ছে এটা। দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ ভারতের সমস্যা বাংলাদেশ শক্তিশালী হচ্ছে বলে নয়। ভারতের সমস্যা হলো বাংলাদেশ যদি এমন এক ভূ রাজনৈতিক অক্ষে চলে যায় যা সরাসরি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেয়, সেটা চিন্তার। আজ দিল্লির নীতি নির্ধারকদের সবচেয়ে বড় উদ্বেগ 3টি জায়গায়। প্রথমত, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা; দ্বিতীয়ত, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব; তৃতীয়ত, ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান নিয়ে আশঙ্কা। দিল্লির কাছে এই 3টি বিষয় কিন্তু আলাদা নয়, বরং একটাই নিরাপত্তা সমীকরণের অংশ। এগুলো সবচেয়ে বড় দুশ্চিন্তা চীন ফ্যাক্টর।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কি বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে যুদ্ধে যাবে? বাস্তবতা বলছে না। চীনের ব্যবসা, বিনিয়োগ, কয়েকশো বিলিয়ন ডলার ব্যবসা তাদের ভারতের সাথে। বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থ চীনের ভারতের সঙ্গে বহু বহু বিলিয়ন ডলারের। চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ঠিকই, কিন্তু একই সঙ্গে বিশাল বাজার হিসেবেও দেখে। ফলে বেইজিং বাংলাদেশের জন্য সরাসরি সামরিক সংঘর্ষে জড়াবে এমন সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই হয়। তবে চীন যা করতে পারে সেটা হলো কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অবস্থান, এর বেশি নয়। পাকিস্তান কি যুদ্ধ করবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন বাংলাদেশে কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান পশ্চিম সীমান্তে যুদ্ধ ঘোষণা করবে একই সঙ্গে। কিন্তু বাস্তবতা কি? পাকিস্তানের অর্থনীতি আজ ভীষণ রকমের গভীর চাপে। অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান বেরিয়ে যাওয়ার মুখে। বিদেশি ঋণ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত। সব মিলিয়ে ইসলামাবাদের নিজের ঘরই আজ বিপর্যস্ত। এ অবস্থায় ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা পাকিস্তানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিতে পারে, বাংলাদেশকে এগিয়ে দিতে পারে, বক্তব্য দিতে পারে, কূটনৈতিক প্রচার চালাতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধ এটা নিশ্চিত ধরে নেওয়াটা খুবই কঠিন। পরাশক্তিদের খবর কি? রাশিয়া কোথায়? রাশিয়া কি ভারতের বিরুদ্ধে যাবে? সম্ভাবনা শুধু অত্যন্ত কম নয়, সম্ভাবনা নেই। দশকের পর দশক ধরে ভারত রাশিয়া সম্পর্ক কৌশলগত সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। আজও ভারতের অস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ রুশ প্রযুক্তি নির্ভর। ফলে মস্কো ভারতের দিকে ঝুঁকে থাকবে, কিংবা বড়জোর নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, তার বেশি নয়। আরেক পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধের ঘা আগে শুকিয়ে নিক আমেরিকা। সবচেয়ে বড় কথা, চীন ভারত এই দুটো দেশকেই শত্রু করবে না আমেরিকা। ভারতের চেয়ে চীন তাদের বড় শত্রু। তাহলে ভারতের সামনে কি সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে হিসাব মিটিয়ে নেয়ার? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি চীন সরাসরি না আসে, পাকিস্তান যদি যুদ্ধে না নামে, রাশিয়া নিরপেক্ষ থাকে, আর আমেরিকা ইরান যুদ্ধের ঘা শুকোতে ব্যস্ত থাকে, তাহলে কি ভারত মনে করতে পারে যে এই মুহূর্তে তার কৌশলগত স্বাধীনতা সবচেয়ে বেশি? অতএব মিটিয়ে নাও হিসাব নিকাশ বাংলাদেশের সঙ্গে। এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। অনেক ভারতীয় কৌশলবিদ, যেমন কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে আমি বলেছি ভারত কার্নাডের কথা। ভারত কার্নাড তিনি বলেছেন চট্টগ্রাম নয়, তিনি বলেছেন রংপুর দখল করে নাও। এবং তিনি শুধু নয়, আরও অনেক কৌশলবিদ ভারতীয়, তারা মনে করেন ভারতের বিরুদ্ধে যে কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি একেবারে শুরুতেই থামিয়ে দেওয়া উচিত, চরম ব্যবস্থা নেওয়া উচিত, বিশেষ করে যদি সেই হুমকি ভারতের পূর্ব সীমান্তে তৈরি হয়, চিকেন স্নেক। কিন্তু চরম পদক্ষেপ বলতে কি বোঝায়? শুধুই কি যুদ্ধ? এখানে একটি ভুল ধারণা ভাঙা দরকার। চরম পদক্ষেপ মানেই যুদ্ধ নয়। ভারতের হাতে আরও বহু উপায় আছে, যেমন বাংলাদেশি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়া, এই একটাতেই অনেক কাজ হয়ে যাবে। এছাড়া আছে গঙ্গা ও তিস্তার জল নিয়ে চুক্তি না করা, সীমান্ত আরও কঠোর করা, বাণিজ্যিক সুবিধা আরও কমিয়ে দেয়া, ট্রানজিট ব্যবস্থায় একেবারে আটকে দেয়া,
আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো। দেখুন, কয়েকদিন আগে নেপাল থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আনা নিষেধ করে দিয়েছে। ভারত তার গ্রিড দিয়ে তার উপর দিয়ে যেতে দেবে না। নেপাল থেকে 40 মেগাওয়াট একটা বিদ্যুৎ আসে, সেটা যদি আজকে ভারত বন্ধ করে দেয়, হয়ে গেল বাংলাদেশে। যদি আদানির এখান থেকে ভারত বিদ্যুৎ বন্ধ করে দেয়, ত্রিপুরা উত্তর পূর্ব ভারত থেকে যে বিদ্যুৎগুলো যাচ্ছে বাংলাদেশে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাতেই কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে ব্যবস্থাগুলো, এগুলো যুদ্ধের চেয়ে অনেক কম খরচে কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু সামরিক বিকল্প কি একেবারে নেই ভারতের সামনে? দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্যি আছে, সেটা হলো কোনো বড় শক্তি কখনোই কোনো বিকল্প পুরোপুরি বাদ দিয়ে দেয় না। ইউক্রেনের ক্ষেত্রে কি রাশিয়া বাদ দিয়েছে? দেয়নি। ইরানের ক্ষেত্রে কি আমেরিকা বাদ দিয়েছিল? দেয়নি। আরও বহু বহু উদাহরণ আছে। সামরিক বিকল্প তাই ভারতের টেবিলে থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের প্রথম পছন্দ? না, এটা হচ্ছে ভারতের শেষতম বিকল্প। কারণ যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা সহজ নয়। আর যুদ্ধের পরে কি হবে সেই প্রশ্নের উত্তর আরও বেশি কঠিন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ তাহলে কোথায়? অনেকে মনে করেন বিপদ মানে শুধু যুদ্ধ, আমি কিন্তু তা মনে করি না। বাংলাদেশের জন্যে সবচেয়ে বড় বিপদ হতে পারে নদী জলের চাপ, ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক চাপ, বিনিয়োগ হ্রাস করা, আন্তর্জাতিক আস্থার সংকট, সীমান্ত সম্পর্কের অবনতি, ব্যবসার অবনতি। এই ক্ষতিগুলো অনেক সময় যুদ্ধের ক্ষতির চেয়েও দীর্ঘস্থায়ী হয়। ভবিষ্যতের ছবি তাহলে কি? আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি, 3টি সম্ভাব্য দৃশ্যপট আছে। দৃশ্যপট 1, সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এভাবেই চলতে থাকবে। দৃশ্যপট 2, ভারত ধাপে ধাপে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে। বাংলাদেশ পাল্টা চীন পাকিস্তানের দিকে আরও ঝুঁকবে, আবহাওয়া গরম হবে, হতেই থাকবে। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে শীতলতম হয়ে যাবে। আর দৃশ্যপট 3, কোনো বড় সীমান্ত ঘটনা বা নিরাপত্তা সংকট হঠাৎ পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলতে পারে, যেমন এখন চলছে সীমান্তে। এটাই সবচেয়ে সম্ভাব্য, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? প্রশ্ন এটা নয় যে ভারত বাংলাদেশে যুদ্ধ করবে কি না, প্রশ্ন এটাই যে দুই দেশের মধ্যে যে অবিশ্বাস দ্রুত বাড়ছে, তা কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ অনেক সময় বন্দুকের ট্রিগার টানার আগেই শুরু হয়ে যায়, অনেক আগে শুরু হয়ে যায়। প্রথমে ভেঙে যায় বিশ্বাস, তারপর যোগাযোগ, তারপর সহযোগিতা, আর শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ, ভারত এবং বাংলাদেশ, কি সেই পথে হাঁটছে, নাকি এখনো ফিরে আসার সুযোগ আছে? এই প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ করবে। ধন্যবাদ। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ফ্রান্সে যখন মোদিজির সঙ্গে ট্রাম্পের বৈঠক চলছিল, সেই সময় ভারতে সার্জিও গোর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেটা আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি কি কারণে দেখা করেছেন। আসলে খবর তো, ভেতরের খবর ধীরে 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 লিক করে। আমি অনেকবার বলেছি যে এই খবরগুলো পেতে পেতে একটু সময় লাগে। এখন যে বিস্ফোরক খবরটা পাওয়া গেল, সেটা হচ্ছে
শেখ হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে এবং ভারতবর্ষকে অস্থির করার জন্য যে সিআইএ প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা আমাদের পুরো ডিটেক্ট করে ফেলেছে। এবং আপনাদের মনে আছে ম্যাথু ভ্যান ডাইক, তাকে সহ 5 জন ইউক্রেনীয় বা 6 জন ইউক্রেনীয় এরকম কিছু একটা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ম্যাথু ভ্যান ডাইককে ইউএপিএতে একদম অ্যারেস্ট করে মামলা করে দেওয়া হয়েছে। ইউএপি এর মামলা হচ্ছে জীবনে ছাড়া পাবে না, এখানে জেলবন্দি হয়েই মারা যাবেন, এরা জামিনও পাবেন না। ওই জন্য ইউএপিএ কে সবাই ভয় পায়। এখন গোড়া থেকে একটু বলি, হাসিনার রেজিম চেঞ্জ এবং ভারতে রেজিম চেঞ্জের যে চেষ্টা, যেটা সিআইএ করেছিল, সেটা একদম পুরো ভেস্তে গেছে এবং আমেরিকার মুখ কালো হয়ে গেছে। ওইখানে যখন বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমরা কিছু হলে আমরা আমেরিকা ভারতের পাশে দাঁড়াবো, এই পাশে দাঁড়ানোর নমুনাটা একেবারে রয়ের ডিরেক্টর একদম পরিষ্কার মুখের ওপরে কাগজপত্র ফেলে পরিষ্কার করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথু ভ্যান ডাইক, ইনি মণিপুর হয়ে ইনি সোজা এতে চলে যান, মায়ানমারে চলে যান। তার আগে উনি দেখা করেন খ্রিস্টান মিশনারিতে, ওখানে সিস্টার ডিবিদের সঙ্গে কথাবার্তা হয়। প্রথম কলকাতা নেমেছিলেন, তারপরে মনে করুন উনি মিশনারি অফ খ্রিস্টান মিশনারিতে উনি গেছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে উনি গেছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই আপনার ধর্মীয় পরিবর্তন নিয়ে, খ্রিস্টান বানাতে হবে। এছাড়া এমন কিছু জায়গায় এই অর্থ ব্যবহার করতে হবে যে অর্থটা কার্ডের মাধ্যমে আসবে। এখন কার্ডের মাধ্যমে কি করে আসবে? 1000 কার্ড একটাই নামে, সুবোধ কুমার এরকম নামে 1000 ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই মিশনারিজ অফ চ্যারিটি এবং ম্যাথু ভ্যান ডাইক, বিশেষ করে ম্যাথু ভ্যান ডাইক ওই সমস্ত আপনার কার্ডগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন। এবং ইতিমধ্যে 2023 থেকে 2026 অবধি 95,000 কোটি টাকা উইথড্র হয়ে গেছে। এবার এখানে কাদেরকে দিয়েছেন? ভারতবর্ষ আজকে 30-40 বছর ধরে যে মাওবাদীদের সঙ্গে লড়ছে, যারা ভেতরে ভারতকে একবার অস্থির করে তুলেছিল, অনেক প্রাণ গিয়েছে আমাদের যারা সৈনিক আছে তাদের, পুলিশ, এসএসবি, সিআরপিএফ সবাই মিলে, তারপরে আমরা আইটিবিপি ফোর্স, সবার প্রচুর প্রাণ গিয়েছে। এখানে আমাদের একটা করিডোর করার কথা ছিল, পশুপতিনাথ টু কেদারনাথ পর্যন্ত, নেপাল হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, উড়িষ্যা, তারপরে হচ্ছে আপনার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে একদম কেদারনাথ পর্যন্ত। হয়তো আমার ম্যাপ নেই, আমার হয়তো পরপর বলতে ভুল হয়েছে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা ছিল রুট। এইখানেই মাওবাদীদের বারবারন্ত ছিল। এই সমস্ত জায়গায় 1000টা কার্ড বিলি করা হয়েছে। এবার যখনই এফসিআরএ, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, আমাদের এখানে যখন বন্ধ করে দেওয়া হয়, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে ইউএস থেকে এবং ব্রিটেন থেকে MI6 ব্রিটেনের এবং CIA প্রচুর অর্থ পাঠাতো ভারতকে ভাঙার জন্য।
তখন এফসিআরএ কে ব্যান করে দেওয়া হয়। এফসিআরএ কে যখন ব্যান করে দেওয়া হয় সেই সময়তে দেখলো টাকা পাচারের তো আর কোনো রাস্তা নেই, তাহলে করো কি, একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সেখানে কয়েক হাজার কোটি টাকা ঢালো, এইবারেতে একটা নামে ডেবিট কার্ড তৈরি করো। ওই সুবোধ কুমার নাকি নাম, একটাই নাম, তার নামে 1000টা ডেবিট কার্ড করা হয়েছে। করে এই কার্ডটা ম্যাথু ভ্যান ডাইক সমস্ত বিলি করেছেন। তিনি কর্ণাটকে বিলি করেছেন, তেলেঙ্গানায় বিলি করেছেন, অন্ধ্রপ্রদেশে বিলি করেছেন, উড়িষ্যায় বিলি করেছেন, বিহারে বিলি করেছেন, ওয়েস্ট বেঙ্গলে ডিরেক্টলি বিলি করেননি। উনি মণিপুরে গিয়ে, এই মায়ানমারে গিয়ে সেখানে যে মাওবাদী আছে তাদেরকে বিলি করেছেন। তার উদ্দেশ্য ছিল কি, নেপালকে অস্থির করা, সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে মাওবাদীদের আবার চাগিয়ে তোলা। এইটা যখন র ধরতে পারে, তখন র এই পুরো ফান্ডিং এর ব্যাপারটাকে পুরোটা মানে একেবারে ওপেন করে দেয়। ওপেন করে তারা ওপেন সোর্স এবং তাদের ভেতরের সোর্স সমস্ত কাজে লাগিয়ে তারা ম্যাথু ভ্যান ডাইককে তারা তুলে নেয়। এ খবর অনেকদিন আগেই হয়েছে, আপনারা সবাই জানেন। এই ম্যাথু ভ্যান ডাইক যখন ধরা পড়ে, তার কাছে তখনও কিন্তু 350 বেঁচে যাওয়া কার্ড ছিল, যেগুলো পরে হয়তো বিলি করতেন। 350 বা 250 এরকম একটা কোনো ফিগার হবে, ভুলভাল হতে পারে, আমি সঠিক আপনাকে বলতে পারছি না। ওইটা যখন ধরা পড়ে, যখন উনি মানে ভালো মানুষের মতো এসে যখন আমেরিকার সহযোগিতা করেন, যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভারতের পাশে দাঁড়াতে, তখন অজিত দোভাল পাশের ঘরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশের ঘরে চলে যান, কোনো চা বসিয়ে চা খেতে। এবার ওখানে গিয়ে পরাগ জৈনকে ডেকে পাঠান। তার পাশাপাশি উনি বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, পীযূষ গোয়েলের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরে রয়ের ডিরেক্টর যখন আসে সমস্ত কাগজপত্র নিয়ে, তাকে নিয়ে আবার 15 মিনিট বাদে আবার ঢুকে তিনি বলেন, এই হচ্ছে প্রমাণ। আপনারা একদিকে শান্তির বাণী বলবেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা বলবেন, আপনারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করে শেখ হাসিনাকে আপনারা উৎখাত করেছেন, তার প্রমাণও আমাদের কাছে আছে বলে একটা একটা করে প্রমাণ দিতে আরম্ভ করেন, একটা একটা করে। কোথায় কত খাতে কত টাকা খরচা হয়েছে বলছেন 29 মিলিয়ন টাকা, কিন্তু আসলে সেটা হচ্ছে 1.29 বিলিয়ন, 1.29 বিলিয়ন রুপিস ডলার খরচা করা হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প অনলি 29 মিলিয়ন ডলার বলেছিলেন। 1 বিলিয়নটা চেপে গেছিলেন। এবার তার ডকুমেন্টও দেওয়া হয়েছে যে আপনারা যে সাধু পুরুষ সাজছেন, তাহলে এখন ভারতবর্ষকে অস্থির করার জন্য পেছনে আপনারা আছেন, তাহলে ওই সাহায্যের কথা আর বলতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে আপনারা উৎখাত করেছেন, আমরা ঠিক সেইভাবেই ওনাকে আমরা বসিয়ে দিয়ে আসবো, পারলে আপনারা আটকান, আপনাদের সাহায্যের দরকার নেই। যার জন্যই ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছিল, এই বাংলাদেশ আর ইরান নিয়ে আমরা কথা বলবো না। আজ বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে অনেকে হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে মানে সেরকম কথাবার্তা কিন্তু কিছু হয়নি। বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশ সম্পর্কে সেরকম কথাবার্তা কিছু হয়নি। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যেটা আছে সেটা ভারতবর্ষই সামলাচ্ছে, ভারতবর্ষই যা করার করবে। সেখানে আমেরিকাকে ডাকলে পরে আবার একটা নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, ভারত সেই চান্স নেবে না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। ফলে শেখ হাসিনার রেজিম চেঞ্জের ব্যাপারে যে টাকাগুলো খরচা হয়েছিল 1.29 বিলিয়ন ডলার, সেই টাকার হিসেবটা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন।
আর আমাদের এখানে 95,000 crore যে টাকা তোলা হয়েছে সুবোধ কুমারের নামে, তার সমস্ত ডকুমেন্টও তার সামনে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে একবার বলা হয়েছে যে এবার আপনারা বলুন আপনারা কি সম্পর্ক চান ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তিভুক্তি ঠিক আছে, সে তো আলাদা কথা, কিন্তু আপনারা যে বলছেন না সহযোগিতার কথা, আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। এবং বিশ্বাস কেন করে না তার সমস্ত ডকুমেন্ট আপনার সামনে দিয়ে দিলাম। এবার যে আপনি ভেরিফাই করতে চান আপনি ভেরিফাই করতে পারেন, আমরা আপনাকে ডকুমেন্টের সমস্ত কপি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ফাইল বন্দি করে একটি ফাইল পরাগ জৈন তার দিকে এগিয়ে দেন। আগাগোড়া সার্জিও গোর চুপ করে বসছিলেন, একটা কথা বলতে পারেননি। ওই চিঠিটুকুগুলো দেওয়া ছাড়া এই প্রসঙ্গে উনি একটা কথাও বলতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনাকে স্বীকার করতে হয়েছে শেখ হাসিনার রেজিম চেঞ্জটা আমাদের কাছে করাটা ঠিক হয়নি,